ক্লাসে আমরা তরঙ্গের যে উপরিপাতটা পড়ছিলাম তার যে শেষ টাইপের যে উপরিপাতটা সেটা আমরা আলোচনা করব। সেটা কি না ব্যতিচার, যাকে ইংলিশে বলা হয় ইন্টারফারেন্স। তো এটা যেহেতু আমরা তরঙ্গের উপরিপাত আলোচনা করছি, এটা যে কোনো প্রকার তরঙ্গের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। শব্দ হতে পারে, আলো হতে পারে। তো এই তরঙ্গের ব্যতিচার ব্যাপারটা, ইন্টারফারেন্স ব্যাপারটা আমরা ক্লাস 12-এ যখন পড়ব, তো সেখানে আলোর ব্যতিচার বলে আমরা একটা চ্যাপ্টারে সেটা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে চলে আসবো যে তরঙ্গগুলোর যখন উপরিপাত ঘটবে, ব্যতিচারটা কখন ঘটবে। অর্থাৎ ব্যতিচার জিনিসটা কি না, যখন দুটো তরঙ্গের উপরিপাত ঘটবে তখন কি আমরা একটা জায়গায় কনস্ট্যান্টলি হয়তো সেখানটায় নিঃশব্দ বা শব্দের ক্ষেত্রে যদি হয় নিঃশব্দ বা জোরালো শব্দ, অন্য কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় সবসময় নিঃশব্দ হয়েই থাকে। তো সেটাকে তখন আমরা বলবো তার ব্যতিচারের জন্য। কিংবা আলোর ক্ষেত্রে যদি বলি, কোনো একটা নির্দিষ্ট জায়গায় সবসময় অন্ধকার হয়ে থাকছে, কোনো একটা জায়গায় সবসময় আলো হয়ে থাকছে। অর্থাৎ দুটো জায়গা থেকে আলো এসে পড়ছে, কিন্তু কোনো একটা জায়গার উপর সবসময় আলো বা অন্ধকার হয়েই থাকছে। এই যে একটা প্যাটার্ন পাবো, সেইটাকেই বলা হচ্ছে কিন্তু এই ব্যতিচারের জন্যই ঘটছে। তো এই ব্যতিচার হওয়ার জন্য মোট শর্তগুলো কি কি, কোন কোন শর্তগুলো প্রযোজ্য হবে। যেমন আমরা স্থান তরঙ্গের ক্ষেত্রে আলোচনা করেছি কি দুটো তরঙ্গ বিপরীত দিক থেকে আসবে, প্রায় সমান কম্পাঙ্ক বা একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত দুটো তরঙ্গ যখন বিপরীত দিক থেকে এসে পড়বে তখন তৈরি হয় হচ্ছে স্থান তরঙ্গ। স্বরকম্পের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম গত ক্লাসে, তো সেখানে কি দেখছি যে দুটো তরঙ্গ একই দিকে যাবে, কিন্তু তাদের কম্পাঙ্কের কেউ একটু এগিয়ে যাবে, পিছিয়ে যাবে। গেলে কি হচ্ছে কি একটা যে তাদের যে রেজাল্টেন্ট তরঙ্গটা বাড়বে কমবে, কিন্তু তারা এগিয়ে যাবে। আবার কি যে ব্যতিচারের ক্ষেত্রে আমরা যে যখন পড়বো যে দুটো তরঙ্গ যদি কথা বলি, দুটো তরঙ্গ ধরো সাপোজ আমরা বলছি y1 সমান আমরা বলছি সাপোজ বলছি a sin ওমেগা টি। আমরা যদি তরঙ্গের কথা বলি ওমেগা টি প্লাস বা মাইনাস kx কোন দিকে অক্ষ বরাবর যাচ্ছে, পজিটিভ অক্ষ বরাবর। আরও একটা তরঙ্গ বলছি y সমান a sin ওমেগা টি, দুটোর কম্পাঙ্ক এবারে একই মাইনাস kx। তো আর একটা দশা পার্থক্য এখানে চলে আসবে। তো যদি দুটো উপরিপাতিত হওয়া তরঙ্গ একই দিকে গতিশীল হচ্ছে, যাদের সমস্ত কিছুই একই, কম্পাঙ্ক একই, বিস্তার একই হতে পারে নাও হতে পারে। কি বললাম, বিস্তার একই হতে পারে নাও হতে পারে। তো বিস্তার আলাদা হলে কি হয় সেটা আমরা একটু জাস্ট পরে আলোচনা করছি। তো তাদের মধ্যে দশা পার্থক্য যদি সবসময় একটা নির্দিষ্ট থেকে থাকে, দশা পার্থক্য যদি সবসময় একটা থেকে থাকে, তাহলে কি হবে যে ব্যতিচার তৈরি হবে। তো ব্যতিচার কি হবে, অর্থাৎ শর্তগুলো কি, তাহলে দুটো তরঙ্গ একই দিকে গতিশীল হবে, তাদের গতিবেগও একই থাকবে, তারপরে কি তাদের হচ্ছে কম্পাঙ্ক একই হবে, কিন্তু একটা তাদের মধ্যে দশা পার্থক্য, যেই পজিশনে তাদের উপরিপাত ঘটবে বা তাদের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট দশা পার্থক্য থাকে, কম্পাঙ্ক একই হবে। আর 3 নম্বর কি, দশা পার্থক্য সর্বদা বজায় রাখবে, সর্বদা একই এরকম বজায় রাখে, যদি বজায় রাখে। তাদের উৎসের দশা পার্থক্য, কিন্তু তরঙ্গটা যখনই চলে যায় কোনো একটা জায়গায় যেতে গেলে তার দশা ধীরে ধীরে দূরত্বের উপর বেশ করে কমে যাবে। অর্থাৎ দশা পার্থক্যটা যদি কেবলমাত্র আমরা জানি কোনো একটা উৎস থেকে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে কোনো আলো হোক, তরঙ্গ, শব্দ হোক, সেখানটার তার উপর বেশ করে একটা তার উৎসের একটা দশা থাকে, কোন পজিশন থেকে সে শুরু করেছে তার উপর ভিত্তি করে ইনিশিয়াল দশা থাকে। অর্থাৎ দশাটা জিনিসটা একটু আমাদের এখানে আলোচনা করতে হবে। দশা অর্থাৎ দশাটা কি হতে পারে, উৎসের দশা হতে পারে, আর কিসের দশা হতে পারে, পথ কত দূরে রয়েছে, পথের উপর ভিত্তি করে একটা দশার মান আসতে পারে। উৎসতে কি রকম পজিশনে শুরু হয়েছে তার উপর ভিত্তি করে আমরা যখন সরল দোলগতি আলোচনা করেছিলাম, সেই উৎসের দশার উপর ভিত্তি করে সাইন ফাংশন, কস ফাংশন বা ভেরিয়াস ফাংশন হয়ে থাকে। তো সেই দশাটা উৎপন্ন হতে পারে কি উৎসের উপর বেশ করে একটা তার দশা কোন পজিশন থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে, প্লাস 2 নম্বর কি কত দূর গেছে তরঙ্গটা, যে জায়গায় গিয়ে দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার জন্য যাচ্ছে, একটা তরঙ্গ ধরো এইভাবে যাচ্ছে, আর একটা তরঙ্গ অন্য জায়গা থেকে গিয়ে পড়ছে, তাহলে এ যেখানে যত দূর গেছে, এ যদি x1 পথ যায়,
এ যদি x2 পদ যায় তাহলে নিশ্চয়ই এই তরঙ্গটা যেখানে গিয়ে মিলিত হওয়ার জন্য হয়েছে এই পজিশনে, সেইখানে এই তরঙ্গটার দশা আলাদা হবে। তাহলে পথের উপর নির্ভর করবে, অর্থাৎ কোনো একটা জায়গায় যখন দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার জন্য দুটো উৎস থেকে যাচ্ছে, এটা S1 উৎস, এটা S2 উৎস থেকে যাচ্ছে, তাদের কিন্তু যদি পথ ভিন্ন ভিন্ন হয়, রাস্তাটা আলাদা হয়, তাদের কিন্তু একটা দশা পার্থক্য চলে আসে। আর দশা কোথা থেকে উৎপন্ন হতে পারে? উৎপন্ন হওয়ার মুহূর্তেই একটা দশা থাকতে পারে। তো সেইটাকে আমরা যদি বলি φ1, আর একটা পদ যদি φ2 বলি, আরো অন্যান্য কারণের জন্য দশা চেঞ্জ হয়ে যেতে পারে। তো অন্যান্য কারণ বলতে কি, কোন একটা তরঙ্গ কোনো জায়গায় প্রতিফলিত হয়ে গেল, প্রতিসৃত হয়ে গেল, বিশেষ করে প্রতিফলিত হওয়ার সময় কিন্তু তার দশাটা পাই চেঞ্জ ঘটে যায়। তো দশা দুটো জায়গা থেকে ধরো তরঙ্গ উৎপন্ন হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি তাদের দুজনের উৎস থেকে যে দশা পার্থক্য হচ্ছে কোনো নেই, এটা জিরো, অন্যান্য কোনোভাবেও ঘটেনি, তাহলে দশা পার্থক্য অবশ্যই পথের উপর নির্ভর করবেই। দুটো যদি অন্য জায়গা থেকে আলো আসে বা উৎস থেকে যদি শব্দ আসে, আলো আসে, যেই আসুক না কেন, তাদের পথ আলাদা হবে, কোনো পথ একই হতো। এবার যদি পথ একই হয়ে যায়, পথের দূরত্ব একই হয়ে যায়, তাহলে তখন জিরো হয়ে যাবে, তাহলে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না, তারা সব একই সঙ্গেই মিলিত হবে, সেখানে কোনো ইন্টারফারেন্স ঘটবে না। কিন্তু পথ যদি আলাদা হয়ে যায়, সেই পথের জন্য যদি দশা পার্থক্য তৈরি হয়ে যায়, তখনই আমরা দেখব ইন্টারফারেন্স ঘটবে। অর্থাৎ কি, একটা বিস্তার ম্যাক্সিমাম কোন একটা জায়গায় সবসময় ধরো শব্দটা সবসময় ম্যাক্সিমাম, কোন একটা জায়গায় সবসময় মিনিমাম, সবসময় ম্যাক্সিমাম মিনিমাম, অর্থাৎ এটা বিস্তারের উপর করে বলছি, এটা বিস্তারটা সবসময় কোন একটা নির্দিষ্ট জায়গায় ম্যাক্সিমাম থাকে। তার ইন্টেন্সিটিটা কি বলবো? ইন্টেন্সিটি মানে কি, বিস্তারের বর্গ যখনই করে দেবো, মাইনাস টার্মটাও প্লাস হয়ে যাবে, অর্থাৎ তখন আমরা কিরকম কার্ভটা পাবো, তখন আমরা সবগুলোই কার্ভ এরকম পাবো, একই উচ্চতার সবাই এগুলো পাবো, অর্থাৎ এটা হচ্ছে ইন্টেন্সিটি মানে কি, বিস্তারের বর্গ। তাহলে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় এইভাবে, এই যে সবচেয়ে ম্যাক্সিমাম, এটা মিনিমাম, এটা সবচেয়ে ম্যাক্সিমাম, এটা মিনিমাম, এটা অন্ধকার, যদি আলোর ক্ষেত্রে ধরি, এটা কি বলা হবে উজ্জ্বল আলো অংশ, এটা হবে অন্ধকার অংশ, এই যেখানে মিনিমাম হচ্ছে। তাহলে এইরকম ভাবে একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবো বিভিন্ন। আমি যদি চলতে থাকি, একটা এক্স রাস্তা ধরে চলছি, কোনো জায়গায় উজ্জ্বল দেখবো, কোনো জায়গায় মানে আলো নেই। তো এরকম ভাবে উজ্জ্বল অন্ধকার, একে কোটি বলা হচ্ছে, বর্ণ কোটি দেখতে পাবো। এইগুলোকে আলোর ক্ষেত্রে এটাকে বলা হয় ফ্রিঞ্জ, বুঝে গেছে? তো সে যাই হোক, শব্দের ক্ষেত্রেও আমরা ব্যতিচারটা সাধারণত এই জোরালো শব্দ, মৃদু শব্দ, জোরালো শব্দ, নৈশব্দ, এরকম আমরা শুনতে পাবো, দেখতে পাবো। একটা যদি এক্স বরাবর হেঁটে চলে যাই, দুটো উৎস রয়েছে, তো আমি যদি এই বরাবর ধরে হেঁটে চলে যাচ্ছি, তাহলে এই জায়গা থেকে এর যা দূরত্ব, এর তা দূরত্ব হবে না, আবার কোনো এই পজিশনে এর যা দূরত্ব, এর তাও দূরত্ব হবে না, তাহলে ভিন্ন ভিন্ন পজিশনে দূরত্ব আলাদা হবে এবং এদের দূরত্বের ডিফারেন্সটা আলাদা হবে। পথ পার্থক্য, পথ নয়, পথ পার্থক্য। পথ মানে পথের যে কত দূর এসছে, এ কত দূর এসছে, এ কত দূর এসছে, সেই পথের পার্থক্য যদি থাকবে, তখন একটা দশা পার্থক্য তৈরি হবে। এখন চলে আসছি পথ পার্থক্য জিনিসটার সঙ্গে দশা পার্থক্য। এটা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা ছবি আঁকছি। আমরা ধরো দুটো, তাহলে কি বলছি, এক্ষেত্রে দুটো কম্পাঙ্ক একই হতে পারে। তাহলে একই কম্পাঙ্ক উৎপন্ন করতে গেলে অবশ্যই কিন্তু আমরা একটা উৎসেরই দুটো অংশ নিতে হবে, না হলে যে কোনো দুটো আলাদা আলাদা উৎসের কিন্তু কোনোদিনও কম্পাঙ্ক একই হবে না। তাহলে এই দুটো উৎসকে একই জায়গা থেকে আমাকে উৎপন্ন করতে হবে, অর্থাৎ মূল যে উৎস তাকে আমি ভেঙে দু টুকরা করে দিলাম, তাহলে এখানের কম্পাঙ্ক এখানের কম্পাঙ্ক একই থাকবে। এইটাকে বলা হচ্ছে কোহারেন্ট সোর্স। যখনই একটা উৎস থেকে আমরা অনেকগুলো উৎস আলাদা আলাদা তৈরি করব, সেই যে উৎসগুলোকে পাচ্ছি, এগুলো হচ্ছে কি কোহারেন্স সোর্স। তাহলে কোহারেন্স সোর্সের ক্ষেত্রে কি হয়, তাহলে কোহারেন্স সোর্স জিনিসটা কি, একটা মূল উৎসকে আমি দুটো উৎস করলাম। সাপোজ একটা আলো জ্বালানো ছিল, তার আগে একটা আমি পর্দা টেনে দিয়ে দুটো জায়গায় দুটো ছিদ্র খুলেছি, তাহলে দুটো জায়গা থেকে দুটো আলো বেরোবে, কিন্তু এই দুটো আলোরই কম্পাঙ্ক একই হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছিস যে এই যে কম্পাঙ্ক একই করার যে প্রসেসটা, আমাদের ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে। কম্পাঙ্ক একই করার প্রসেসগুলোকে আমরা কি করতে পারি, ওয়েভ ফ্রন্ট ডিভিশন। একটা তরঙ্গ যখন উৎপন্ন হয়, সে স্ফেরিক্যাল ওয়েভের আকারে ছড়িয়ে পড়ে। আমরা যেটা ওয়ান ডাইমেনশন মোশনে এইভাবে আপ ডাউন দেখিয়েছিলাম, ধরো আমি পুকুরে ঢিল ফেলেছি, এই জায়গায় ঢিল ফেলে কি হবে, তরঙ্গটা চলে যাবে। আমি যদি একটা রেখায় দেখি, এখানে আপ ডাউন দেখতে পাবো, তো সেই তরঙ্গটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি যদি দুটো জায়গায় ছিদ্র রেখে দিতাম, এইখান থেকেও আবার একটা ছোট ছোট তরঙ্গ বেরিয়ে যাবে, এই ছোট ছিদ্র দিয়ে যে তরঙ্গ বেরোতে লাগবে, অর্থাৎ এখানে আবার একটা তরঙ্গ যাবে, এখানে একটা তরঙ্গ আসবে, বোঝা গেছে? এই দুটো তরঙ্গের যদি উপরিপাত ঘটে, তো এই রাস্তা বরাবর আমি এর উপরে কখনো উজ্জ্বল আলো কিংবা শব্দ যদি হয় উজ্জ্বল শব্দ, কখনো মৃদু শব্দ, এইগুলো আমরা শুনতে পাবো। তো দেখ, এই পজিশন থেকে যখন উৎস একটা আছে, এখানে একটা উৎস হয়ে গেল বর্তমানে, এই পুরোপুরি মিডল পজিশনে তাদের মধ্যে কিন্তু পথ পার্থক্য জিরো।
দুটো সমান, অতিভুজের যে সমকোণী ত্রিভুজের দেখ দুটো সমান হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে একটু এদিকে বা অপর দিকে গেলেই এর থেকে এর পথ, এর থেকে এর পথ, দুটোর রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে, মানগুলো আলাদা হয়ে যাবে, তখন পার্থক্য চলে আসে। সেই পথ পার্থক্য আমরা জানি কোনো তরঙ্গের উপর, কোনো তরঙ্গ যখন সৃষ্টি হয়, এটা ধরো বলছি এক্স, তাহলে এই দুটো এই যে এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, দুটো একই দশায় রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আবার এই দুটো জায়গার তরঙ্গের দশা একই, এই জায়গায় কোণাটা উপর দিকে উঠতে শুরু করেছে, তো এও উঠতে শুরু করেছে, তাই তো। তো বা সাপোজ এখানকার দশা এরপর কিছুক্ষণ পরে নামার চেষ্টা করবে, এখানে নামার চেষ্টা করছে, না নামার চেষ্টা, তো এই জায়গার দশা একই, তো এই দশা পার্থক্য, তাহলে ল্যামডা পথ পার্থক্য দশা পার্থক্য কত হয়? 2 পাই দশা পার্থক্য। তাহলে 2 পাই দশা পার্থক্য যেখানে যেখানে হবে তারা জোরালো শব্দ হয়ে যাবে। আমি সাপোজ আরো একটা উৎস যেটা নিলাম, এটা একটা উৎস, এখান থেকে শব্দ এভাবে বেরোচ্ছে, একবার আলো এরকম বেরোচ্ছে, তো আরো একটা শব্দ নিলাম, সেই একই কম্পাঙ্কের একই সব বের করছে। আমি কি করেছি, এইটাকে তুলে নিয়ে গিয়ে এরপরে যদি বসাই, দেখ দুটো একই দশায় মিলছে, তাহলে জুড়ে উপরে উঠে যাবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম হয়ে এরকম এরকম হয়ে যাবে একই দশায় মিললে। আমি যদি কি করি, এইটাকে সরিয়ে নিয়ে এসে এইখানে বসিয়ে দিলাম, কোনো এই পজিশনে আমি এই বাক্সটাকে বসিয়ে দিয়েছি, তাহলে এই যে ধর আরেকটা সোর্স নিয়ে আসলাম, এই দুটো এই সাপোজ এই সোর্সটা কি একটা সোর্স যেভাবে ছাড়ছিল, আর একটা সোর্সকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি, তো সেও এখান থেকে সে এইভাবে তুলে ছাড়া শুরু করবে। বলছি বোঝা গেল? ছবিটা একটু জটিল হচ্ছে, তো আরেকবার বোঝার সুবিধাতে আমি একটু বোঝাচ্ছি। যে একটা উৎস, সাপোজ এই একটা উৎস থেকে যে তরঙ্গটা বেরোচ্ছে এরকম, আমরা বেশি আঁকছি, আর একটা উৎস যে বেরোচ্ছে সেও এই পজিশন থেকে রাখ, একই পজিশনে সেও এই একই কম্পাঙ্ক ছাড়ছে, বুঝে গেল? এগুলো সব একই। আমি কি করলাম, এই উৎসটাকে নিয়ে এসে এইখানে বসালাম, এইখানে বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে তুলিয়ে পাঠানো শুরু করে দেবে। তাহলে দেখ এইখান থেকে এই পথ পার্থক্যটা কত? λ/2। λ/2 যদি পথ পার্থক্য করা হয়, দেখ রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দুটো রাস্তার পার্থক্য যদি λ/2 এর পথ পার্থক্য হয়, আবার জানি যে ল্যামডা পার্থক্য মানে পাই পার্থক্য, 2 পাই পার্থক্য, λ/2 পার্থক্য মানে কি? পাই পথ পার্থক্য। অর্থাৎ λ/2 পথ পার্থক্য যদি হয়ে যায় দুটো তরঙ্গ পরিবর্তিত হওয়ার সময়, তাহলে 0 তৈরি করে। যদি পথ পার্থক্য হয় তখন বা দশা পার্থক্য কত হবে? পাই। দশা পার্থক্য কত হবে? পাই। এই দুটো কেস যদি হয়, অর্থাৎ হয় পথ পার্থক্যের আকারে হবে, কিংবা দশা পার্থক্য, যদি দুটো তরঙ্গ পরিবর্তিত হচ্ছে দশা পার্থক্য পাই হয়, তাদের রেজাল্ট কি হবে? রেজাল্ট হয়ে যাবে 0, তাদের বিস্তার 0 হয়ে যাবে। কিন্তু আমি এই উৎসটাকে সরিয়ে এনে আমি এইখান থেকে নিয়ে গিয়ে এইখানে বসালাম উৎসটাকে বর্তমানে, তাহলে সেও কি করবে? আচ্ছা, এই তরঙ্গ যেটা এরকম ভাবে যাচ্ছিল, আর একটা উৎসটাকে নিয়ে এসে এখানে বসিয়েছি, এও তো এরকম ভাবে পাঠায়, সেও এরকম ভাবে পাঠাবে, তাহলে দুজনের রেজাল্ট মিলে গিয়ে যোগ হয়ে যাবে। অর্থাৎ দেখ পথ পার্থক্য যখন ল্যামডা পথ পার্থক্য হবে, তাদের আবার ম্যাক্সিমাম উৎপন্ন করবে। অর্থাৎ পথ পার্থক্য π/2 হলে রেজাল্টেন্ট আর রেজাল্টটা 0 হবে, আর রেজাল্টটা এটা ম্যাক্সিমাম হবে যদি পথ পার্থক্য ল্যামডা পথ পার্থক্য হয়। তাহলে বোঝা গেছে কি রকম ইন্টারফারেন্স জিনিসটা কি? একই রকম কম্পাঙ্ক যদি হয় তবেই সম্ভব, কিন্তু আমরা যখন স্বরকম্প পড়ছিলাম সেখানে কম্পাঙ্কের পার্থক্য হওয়ার জন্য তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় কাট করে যাচ্ছিল। তো এটাই হচ্ছে স্বরকম্পের মূল যে ব্যাপারটা, দুজনের যদি বিস্তার সমান, কম্পাঙ্ক সমান হয়। এখন আমি বলছি, এই যে বললাম না, একে বলা হচ্ছে, যেটা আজকে আলোচনার বিষয়, কম্পাঙ্ক একই এবং একই দশা উৎপন্ন হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি? কোহারেন্স সোর্স, COHEREN, কোহারেন্স বা সুসংগত উৎস। বুঝা গেল? কোহারেন্স সোর্স বা সুসংগত উৎস কাকে বলা হয়? যখনই যে দুটো উৎস হলো তাদের যদি কম্পাঙ্ক একই এবং দশাও যদি একই হয়, তাহলে সেটাকে বলা হবে সুসংগত উৎস। এখন এটা আবার সুসংগত উৎস হবে না, এই যে বিন্দুটা থেকে যদি এর দূরত্ব আর এই বিন্দু থেকে যদি এর দূরত্ব আলাদা হয়ে যায়, তখন এখানের কণাটার কম্পাঙ্ক একই থাকবে, যে তরঙ্গটা উৎপন্ন হবে একই হবে, কিন্তু এর তো দশা পার্থক্য এখানেই ঘটে যাবে, এ তো দূরত্ব আলাদা গেছে, বুঝা গেছে? একেও তাহলে সুসংগত উৎস তৈরি করতে গেলে পুরো সূক্ষ্ম মাপ করে আমাকে পুরো সমান দূরত্বে বসালে এখান থেকে যেগুলো উৎপন্ন হবে দশা পার্থক্যও একই থাকবে, দশাও একই হবে, কম্পাঙ্কও একই থাকবে। অন্য জায়গায় একটু দূরে বসিয়ে দিলেই সে কিন্তু কম্পাঙ্ক একই থাকবে, কিন্তু উৎপন্ন হওয়ার সময় এখানেই ওই দশা একটা পার্থক্য থেকে যাবে, দশা পার্থক্য থেকে যাবে, কিন্তু এই দশা পার্থক্যটা কনস্ট্যান্ট। আমরা কি বলছি যে উৎসের দশা পার্থক্য থাকতেও পারে, আবার 0 হতেও পারে। যদি আমি এই উৎসটাকে যেখানে বলেছিলাম মূল একটা উৎস,
সেখান থেকে এর দূরত্ব আর এর দূরত্ব যদি সমান হয়, এখানে যেতে একটা যে দশা লাগবে এখান থেকে, এর যদি ফাই হয় এখানেও এর ফাই হবে, তাহলে এই কোণাটার উৎপন্ন এখানে থেকে এই যে উৎস থেকে বর্তমানে যে বেরোবে তার একটা ফাই দশা থাকবে, এর উৎস থেকেও ফাই দশা থাকবে, তাহলে দুজনের দশা পার্থক্য 0 হলো। তাহলে দশা পার্থক্য 0 হবে। একটা উৎসের দশা থাকতে পারে, কিন্তু উৎসের দশা পার্থক্যগুলো যে দুটো উৎস করলাম দশা পার্থক্য 0 হয়ে যাবে। কিংবা যদিও থেকে থাকে এরও যা এরও তা থাকবে, কিংবা এর যদি 5 থাকে, অর্থাৎ ডিফারেন্স সবসময় একই থাকছে, কিন্তু মূল যে উৎসটা পার্থক্য সৃষ্টি হবে পথ অন্য কোনো জায়গায় যে মিল যাচ্ছে যেখানটায় আলাদা যদি হয় সেটাকে বলা হচ্ছে, সেটার জন্য হবে। তো কোহারেন্স সোর্স বলে বুঝতে পেরেছিস, অর্থাৎ কম্পাঙ্ক একই হবে, দশা একই হবে, বা দশা পার্থক্য ধ্রুবক থাকবে, দুটোর দশা পার্থক্য ধ্রুবক থাকবে। ধরো দুটোর দশা পার্থক্য φ1 - φ2 এটা সমান ধ্রুবক হবে। কি বলছি বোঝা গেল? ধরো S1 একটা উৎস, S2 একটা উৎস, এর কম্পাঙ্কও এর কম্পাঙ্ক একই হবে। এই দুজনের কম্পাঙ্ক φ1 এর φ2 যদি হয় তাদের দশা পার্থক্য কি হবে? একই হতে পারে, কিংবা বিয়োগফলটা ধ্রুবক হবে। সেটার ফলে কিন্তু আমাদের ব্যতিচার তৈরি হয়। তো এই ছবিটা স্পষ্ট বুঝতে পারছিস, যখন দশা পার্থক্য অর্থাৎ পথ পার্থক্য ল্যামডা হবে তখন উপর একই জায়গায় মিলবে, তখন রেজাল্টেন্টটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ বিস্তারটা জোরালো হয়ে যাবে। আর বিস্তার মানে কি? বিস্তার জোরালো হয়ে যাওয়া মানে কি? আমরা জানি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু বিস্তারের স্কয়ার। আমরা সর্বদা ইন্টেন্সিটি বলছি কারণ কি আমাদের চোখ বা কান ইন্টেন্সিটিটাকে অনুভব করে, শব্দের বিস্তারটাকে দেখতে পারে না, শব্দের বিস্তারটাকে অনুভব করতে পারে না। কিন্তু সেই আবার ইন্টেন্সিটি কি বলেছি, যে একক এনার্জি ট্রান্সফার পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটি বলা হচ্ছে ইন্টেন্সিটি। বুঝা গেছে? সেই শক্তিটাকে আমাদের কান চোখ এগুলো অনুভব করতে পারে। তো সেই জন্য আমরা সর্বদাই এ স্কোয়ার করবো। তো যখনই স্কোয়ার করব সেখান থেকে আমাদের দেখতে পাবো যে শব্দের যে বাহক আলোকের একটা যে পরিবর্তন একটা রাস্তার উপর বেস করে দেখতে পাবো। কিন্তু সময়ের সাপেক্ষে আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকি, এই জায়গায় যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণই 0 দেখবো, এইখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো তখন সবসময় ম্যাক্সিমাম আওয়াজ শুনতে পাবো। কিন্তু স্বরকম্পের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণে একটা জোরালো শব্দ এলো, আবার কিছুক্ষণ পর একটা জোরালো শব্দ হলো, সেটা অন্য কারণে হচ্ছিল, সেখানে কম্পাঙ্কের পার্থক্য ছিল। কি বলছি বোঝা গেল? দশার কোনো পার্থক্য ছিল না, তারা আসছে একটা নির্দিষ্ট সময় দুজনেই আবার জোরালো হচ্ছে আবার মৃদু হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি একটা নির্দিষ্ট জায়গায় সবসময় জোরালো, কিংবা একটা জায়গায় সবসময় ম্যাক্সিমাম বা মিনিমাম সবসময় থাকে। এই যে একটা দূরত্বের উপর ভিত্তি করে সব জায়গায় সবসময় যে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকে, এইটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ বা ব্যতিচারের যে তার হচ্ছে চিত্র, ব্যতিচার চিত্র। ছবিগুলো দেখবি কোনো উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো, উজ্জ্বল অন্ধকার, এইগুলো আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে ব্যতিচার। এরপরে আমরা যদি এর গাণিতিক আলোচনাতে চলে আসি, তো সেটা আমরা এর পরের ক্লাসে একটু আলোচনা করব। এখন আমরা এই যে ব্যতিচারের একটু ম্যাথমেটিক্সটা বোঝার চেষ্টা করব, ডিটেলসে না গিয়ে। ধরো আমি একটা বলছি, একটা তরঙ্গ চলে যাচ্ছে, তার হচ্ছে বিস্তার একটা রয়েছে A1, আরও একটা তরঙ্গ যাচ্ছে অন্য একটা জায়গা থেকে, তরঙ্গ যাচ্ছে সেও হচ্ছে এই জায়গায় তাদের উপরিপাত ঘটছে, এর হচ্ছে বিস্তারটা হচ্ছে A2। তাহলে এই জায়গায় দুটো কণা যেখানটায় পড়লো, দুটো তরঙ্গ এসে যেখানে পড়লো, বোঝা গেল? সেই জায়গার কণাটার রেজাল্ট্যান্ট বিস্তার কি হবে? রেজাল্ট্যান্ট বিস্তার তাহলে কি হবে? দুটো ভেক্টরের যোগফল হবে, A1 আর A2। এই যে বিস্তারগুলো, অর্থাৎ এই পজিশনে এই তরঙ্গটা, তাকে ধরো সাপোজ বলছি এই তরঙ্গটা যেখানে যাচ্ছিল তাকে, এই কণাটাকে সে উপর দিকে কাঁপানোর চেষ্টা করছে, সাপোজ A1 বলছি, এটাকে A2 নাম দিয়েছি। আর এই তো তরঙ্গটা যেখানে যাচ্ছিল সে তার এই দিক বরাবর, তাকে এই দিকে ধরো A1 বরাবর কাঁপানোর চেষ্টা করছে। তাহলে তার দুজন ভেক্টরের লব্ধিটার উপর ভিত্তি করে সে কোন দিকে কাঁপবে রেজাল্ট প্রকাশিত হবে। আমি সাপোজ ছবিটাকে আঁকার জন্য এইদিকে বলছি A2 আর এইটা হচ্ছে ধরো A1। এখন এই দুটো তরঙ্গ যেখানে মিলিত হয়েছে সেই জায়গায় তরঙ্গ দুটোর দশা পার্থক্য, সেই জায়গায় দশা পার্থক্য, আমি সেই পজিশনে দশা পার্থক্য কত, তাহলে তারা যদি ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করে আসে তাহলে সেই পথের উপর ভিত্তি করেই দশা পার্থক্য থাকবে। যদি তারা কোহারেন্স সোর্স থেকে উৎপন্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে কোনো তো এমনিতেই উৎপন্ন হওয়ার সময় দশা পার্থক্য নেই, শুধুমাত্র দশা পার্থক্যটা হয়েছে এই কতদূর রাস্তা এসেছে তার জন্য। তাহলে আমি ধরলাম তার উপর ভিত্তি করে তাদের দশা পার্থক্য একটা ফাই রয়েছে, সেই জায়গায় তাদের দশা পার্থক্য উপরিপাত পার পজিশনে দশা পার্থক্য ফাই। তাহলে এই দুটো কোণের ভেক্টর যোগ করলে, আমরা যেটা আমরা পড়েছিলাম ভেক্টর যোগ করলে, এই রেজাল্টেন্ট ভেক্টরটিকে যদি A বলি, এটা কি হবে? এর A স্কয়ার সমান কত হয়? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার, এটা আমরা পড়েছি। বা শুধু এটা সমান কত? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos ফাই। এই যে দুজনে যদি দশা পার্থক্য, যে কোণ একটা, সেই দশা পার্থক্য একটা কোণ যদি ফাই হয়ে থাকে তাহলে কি হচ্ছে?
এ সমান হয়ে যাচ্ছে বা এ স্কোয়ার সমান হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a1 a2 cos ফাই। অর্থাৎ দুজনের যদি দশা পার্থক্য হয়, দেখ ফাই যদি 0 হয়, দুটো তরঙ্গ যেখান থেকে আসুক না কেন তাদের পথের উপর ভিত্তি করে কোনো দশা পার্থক্যই নেই, তারা সব একই জায়গায় মিলেছে, তাহলে কি হয়ে যাবে রেজাল্ট্যান্টটা a স্কোয়ারটা হয়ে যাবে কত a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, কারণ cos 0 মানে 1 হয়, cos 0 1 হওয়া মানে কত a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে। আর যদি ফাইটা যদি পাই হয়, বিপরীত দশায় এসে তার ধরো এমন যেই জায়গায় মিলিত হচ্ছে তাদের দশা পার্থক্য পাই হয়েছে, সেই জায়গায় পাই হয়েছে, তাহলে তখন রেজাল্ট্যান্টটা কি হয়ে যাবে a স্কোয়ার সমান হয়ে যাবে a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার। কি করে cos ফাই সমান -1, -1 মানে কি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কি অর্থাৎ তাদের যে এটা কমে যাবে, বুঝতে পেরেছিস। আবার আমরা যেহেতু বলছি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু a স্কোয়ার, এখানে স্কোয়ার হয়ে আছে, অর্থাৎ দেখতে পাচ্ছিস ইন্টেন্সিটিটা আরও স্কোয়ার হবে, আর তখন হচ্ছে 1 মাইনাস, অর্থাৎ এটাকে যদি বলি আই ম্যাক্স আর আই মিনিমাম বলি, তাহলে জোরালো শব্দ আর মৃদু শব্দের অনুপাত কত হচ্ছে, অর্থাৎ আই ম্যাক্স ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আর ইন্টেন্সিটি মিনিমাম এদের অনুপাতটা কত হচ্ছে a1 প্লাস a2 এর হোল স্কোয়ার বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। এইটা দিয়ে আমাদের অনেক সময় গণিত পড়ে, দুটো চলতরঙ্গের বিস্তার দেওয়া থাকছে, বলবে যে তাদের যে তীব্রতার অনুপাত বের করো, তাহলে দুজনের বিস্তারটার যে ম্যাক্সিমাম সামনে যে পার্টটা আছে, এটা ধরো 3 আছে, এটা ধরো 4 আছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 3 প্লাস 4 এর হোল স্কোয়ার আর 3 মাইনাস 4 এর হোল স্কোয়ার, সেই অনুপাতটা বেরোবে, তীব্রতার যে অনুপাতটা আমরা এটা দেখতে পাবো। তো এইটাই হচ্ছে যে সিম্পলি গণিতটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ফাইটার মান ভিন্ন ভিন্ন হলে, ফাইভ মান ধরে 0 নয়, পাই নয়, আরও কিন্তু আরবিট্রারি কোনো একটা মান, তাহলে আর তারপর বেস করে এখানকার ইন্টেন্সিটিটা চেঞ্জ হতে থাকবে। কোনো একটা রেখা এই বিন্দুতে ফাইটা যদি আলাদা আলাদা, এই বিন্দুতে যেটা বলছি এখানকার দশা পার্থক্যটা নির্দিষ্ট, আমি যদি অন্য একটা বিন্দু বলি যেখানে যেটা তাদের উপর বাদে হবে, আবার তাদের ভিন্ন ভিন্ন বিন্দুতে দশা পার্থক্য আলাদা আলাদা হবে, এই ফাইভ মানটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন হবে, কারণ এই ফাইটা পথের উপর ভিত্তি করে আলাদা হয়েছে, তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় দশাটা আলাদা হবে, ভিন্ন ভিন্ন জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম হবে। এটাই হচ্ছে যে ব্যতিচার, বুঝে গেছে। তো ব্যতিচারের এই গণিতটাতে আমরা যেহেতু বললাম পথ পার্থক্যের উপরই দশা পার্থক্য হবে, তাহলে দুটো তরঙ্গ যেটা এসে পরিপাতিত হচ্ছে, আমরা এই এক্স এর জায়গায় একটাকে লিখলাম এক্স, একটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা, একটু বেশি পথ গেছে, তাহলে তার এমনিতেই পথের জন্য দশা পার্থক্য হয়েছে, বোঝা গেল, বোঝা গেছে, অর্থাৎ কে এক্স প্লাস কে ডেল্টা, তাহলে পথের জন্য একটা আলাদা দূরত্ব গেছে, ধরো একটা জায়গায় উৎস আর একটা জায়গায় উৎস, একটা এস দূরত্ব আর একটা হচ্ছে এস ওয়ান, এ ধরো এক্স দূরত্ব গেছে, একটা এক্স প্লাস ডেল্টা গেছে, তাহলে এই জায়গার যে দশা তার এক্স প্লাস ডেল্টা হবে, সেইটা দিয়ে যদি আমরা গণিতটা করি তাহলে কি হবে, সিম্পলি হয়ে যাবে কত y সমান y1 প্লাস y2 যদি করি, y1 এর জায়গায় বসাবো, দুজনের ধরো বিস্তার সমান ধরে নিয়েছি, a কমন চলে আসবে, তাহলে সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, আর এটাতে থাকবে কত সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ডেল্টা কে, এটাই হবে, গুণটা করে দিচ্ছি। অর্থাৎ এবারে সাইন এ প্লাস সাইন এ বির সূত্র যদি করি, সাইন এ প্লাস সাইন এ বির সূত্র কত না 2a, 2 থাকবে 2 সাইন a প্লাস বি বাই 2, a প্লাস বি যখনই করবো এটা ওমেগা থাকবে, কে থাকবে এটা কি ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই থাকবে, আর তার সঙ্গে কত থাকবে মাইনাস ডেল্টা বাই 2, ডেল্টা কে বাই 2, এটাই থাকবে। অর্থাৎ তাই তো এইটা প্লাস এইটা বাই 2, পুরোটার নিচে 2 করে দিলাম, আচ্ছা পুরোটা নিচে যোগ করে দিতে, পুরোটা নিচে যোগ করলে কথা হবে, পুরোটাকে যোগ করলে কথা হচ্ছে ওমেগা 1 টি ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ডেল্টা কে বাই 2, তারপরে কস অফ এ মাইনাস বি বাই 2 ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ডেল্টা কে বাই 2, বোঝা গেছে, সাইন এ প্লাস সাইন। এবার দেখ ওমেগা টি দুটো আছে, কে এক্স দুটো আছে, শুধু এইটা একটাই আছে, তাহলে কি হয়ে যাবে 2a সাইন অফ ওমেগা টি দুটো আছে, দুটো যোগ হয়ে দ্বিতীয় ভাগ হলে ওমেগা টি হয়ে যাবে, কে এক্স দুটো আছে, এটা তাহলে কি হয়ে যাবে কে এক্স হয়ে যাবে, আর শুধু কে এক্স হবে আর কে ডেল্টা বাই 2, তাহলে কেটা কমন নিলে এক্স প্লাস ডেল্টা বাই 2, বোঝা গেল।
এটা kx আছে kx আছে, দুটো kx এর যে 2 দিয়ে ভাগ হলে সেটা kx হবে। আবার এই যে এটা মাইনাস ডেল্টা a আছে, ওটা একটা প্লাস করে দিয়ে মাইনাস করলে গুণফল হলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে sin। আর cos এর ক্ষেত্রে কি হয়ে যাবে, cos অফ এই ওমেগা টি ক্যান্সেল প্লাস ক্যান্সেল, তাহলে কি হচ্ছে ডেল্টা k বাই 2 থাকছে। তাহলে এই পার্টটাকে আমি যদি এখানে নিয়ে চলে আসি 2a cos অফ ডেল্টা k বাই 2 আর sin অফ ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস ডেল্টা বাই 2। তাহলে এইটাকে আমি বলছি বিস্তার। বর্তমানে দেখতে পাচ্ছিস এই বিস্তারটা টাইমের কোনো ফাংশন নেই, এইখান থেকে এটা পর্যন্ত বিস্তার। সরল অঙ্ক পড়ার সময় আমরা বারবার বলছিলাম এখানে টাইমের ফাংশন ছিল, এক্ষেত্রে বিস্তারটা শুধু ডিস্টেন্সের ফাংশন। ডেল্টা মানে কি, যে দূরত্ব, দুটো সোর্স যেটা এঁকেছিলাম, এটা সোর্স একটা, এখান থেকে একটা সোর্স আছে, এখান থেকে ডেল্টা ফাংশন আছে, এটা থেকে আছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা। এখানে একটা উৎস থেকে আসছে, এখানে এস টু উৎস থেকে আসছে এই বিন্দু পর্যন্ত, এর পথ রাস্তা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা, বেশি দূরত্ব। তাহলে সেই ডেল্টা পার্থক্যের উপর বেস করে এইখানে বিস্তারটা ম্যাক্সিমাম মিনিমাম হবে, সেটা আমরা একটু দেখাবো। যে বিস্তার অর্থাৎ পথ পার্থক্যটা যেটা আমরা পেয়েছি, যেটা বিস্তার এ ড্যাশ ধরে নাম দিলাম, এ ড্যাশ সমান কি, এ ড্যাশ সমান পেয়েছি 2a cos ডেল্টা k বাই 2। আবার k সমান জানি 2 পাই বাই ল্যামডা, তাই তো, 2a cos 2 পাই ডেল্টা বাই ল্যামডা ইন্টু 2। এটাও করে দিতে পারি ল্যামডার মান দিয়ে, বা আচ্ছা এটার আকারে রাখতে পারছি, তার দরকার নেই, ল্যামডার আকারে এখন লিখছি না, ডেল্টা k বাই 2। এইটা কখন ম্যাক্সিমাম হবে, x সমান ম্যাক্সিমাম কখন হবে, যদি এই ভ্যারিয়েবল পার্টটা যদি ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম হবে যদি cos অফ ডেল্টা k বাই 2টা সমান ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম মানে কত, cos এর সবচেয়ে ম্যাক্সিমাম মান কত, 1, এটা হবে। তো cos এর ম্যাক্সিমাম মান 1 হবে, কিংবা মিনিমাম মানও -1 হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে। যখন, কারণ কি, আমরা যখন ইন্টেন্সিটি বার করব i প্রপোর্শনাল টু a ড্যাশ এর স্কয়ার, তাহলে সেই জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম পাবো, কি বলছি, বোঝা গেল? তাহলে cos এর মান প্লাস মাইনাস হতে পারে, এটাই ম্যাক্সিমাম, বোঝা গেল? কারণ কি, আমরা সবচেয়ে, আচ্ছা এটা, তাহলে আমরা ধরো +1 কখন পাবো, সমান কি cos 0-তে, তারপরে 0 বাদ দিয়ে তারপরেটা কত, 2 পাইতে পাবো, তাই তো, 0-র পরে 2 পাই, কিংবা পাইতেও পাবো, পাইতে -1 পাবো, পাইতে -1 পাবো, পাইতে পাবো আমরা -1, একটু দেখে নিই। আচ্ছা cos, এটা ম্যাক্সিমাম সাপোজ 1 হচ্ছে, তাহলে cos 2 পাই, তাহলে ডেল্টা k বাই 2 সমান 2 পাই, তাই তো। আবার ডেল্টা মানে কত, 2 পাই মানে কত, k মানে 2 পাই বাই ল্যামডা, আচ্ছা ডেল্টা বাই 2 সমান 2 পাই, 2 পাই ক্যান্সেল হয়ে গেল। আর ডেল্টা সমান ল্যামডা বাই 2 হওয়ার কথা ছিল, ডেল্টা সমান 2 ল্যামডা, ডেল্টা সমান 2 ল্যামডা। বুঝতে পারছিস, যখন ম্যাক্সিমাম হচ্ছিল তাহলে এই মানটা 1 হবে, cos এটার মান 1 মানে কত, cos 2 পাইতেও 0 হয়, cos 2 পাই প্লাস 0, তাহলে এইটা মান 2 পাই, এখান থেকে কাটাকাটি করলে k এর মান, k সমান আমরা যদি 2 পাই বাই ল্যামডা ডেল্টা বাই 2, তাহলে ডেল্টার মান যখনই 2 পাই হবে, 2 ল্যামডা কিংবা ল্যামডা, অর্থাৎ তার জোড় গুণিতকগুলো হতে থাকবে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো। তো এটাই হচ্ছে সরকম্প, এবং এগুলো দিয়ে গণিতগুলো আমাদের থাকবে। উৎসটার মধ্যে ডিফারেন্স আমাদের দেওয়া থাকবে, কোনো হচ্ছে একটা থেকে কত দূরত্ব দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের পথ পার্থক্য ডেল্টাটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে নিয়ে সেখান থেকে আমাদের করসপন্ডিং গণিতগুলো করব। তো আমরা এর একটু জাস্ট পার্ট বাকি থাকলো, আমরা পরের ক্লাসে সেটাকে সলভ করে নেব।